এর ১০ বছর পর মনে হচ্ছে আমরা একে অপরের জন্য সঠিক না। আমার ডিভোর্স প্রয়োজন। আমি আর পারছি না নিবিড়ের সঙ্গে থাকতে। মোহনের কথাটা শুনে নুসরাতের মাথায় যেন একটা বাজ পড়ল। বিশ্বাসই হতে চাইল না যে এই কথাটা ওকে মোহনই বলছে। মোহনই বলছে নিবিড়ের সঙ্গে আর থাকতে পারছে না। এটাও সম্ভব? নুসরাতের কথাটা একদমই বিশ্বাস হলো না। তুই মজা করছিস, তাই না? তুই নিবিড়ের থেকে আলাদা থাকতে পারবি না মোহনী। আজেবাজে কথা বলিস না। উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিস নাকি? আরে দুটো বাচ্চা আছে তোদের, পাগল হয়ে গেছিস? মোহনী নির্জীব গলায় বলল, মজা করা হলে তো তোর বাড়িতে গিয়ে করতাম, তোর কাজের জায়গায় এসে করতাম না। তুই তোর ডিভোর্স লয়ার নুসরাত, একটা ব্যবস্থা করে দে না। যতটা তাড়াতাড়ি সম্ভব করে দে। নুসরাতের মাথাটা ঘুরিয়ে উঠল যেন। এই যাবৎ অনেক ডিভোর্স কেস লড়েছে। এই ব্যাপারটা তো নুসরাতের কাছে ভীষণ স্বাভাবিক। প্রত্যেকদিন কত মানুষের কাছে আসে ডিভোর্সের জন্য। কিন্তু কখনো এমন হয়নি। কখনো তো নুসরাত এটা ভাবেইনি যে মোহনী আর নিবিড়ের ডিভোর্স হতে পারে। নুসরাত নিজের চেয়ার থেকে উঠে গিয়ে মোহনের পাশে চেয়ারে বসে ওর কাঁধে হাত রেখে বলল, নিবিড়ের সাথে ঝগড়া হয়েছে? ও আজেবাজে কিছু বলেছে? বাড়িতে কথা বল, নিবিড়ের বাবা মায়ের সাথে কথা বল। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার সমাধানও আছে মোহনী। কিন্তু ডিভোর্সটা সমাধান না। তোদের ছেলে মেয়ের কি হবে আমায় বলতো? মোহনী নির্জীব দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে বলল, একসঙ্গে থেকেই বা কি হচ্ছে? রোজ রোজ বাবা মায়ের মাঝে ঝগড়া দেখছে। দেখছে ওদের বাবা মায়ের বন্ডিংটা ঠিক কতটা খারাপ, বোঝাপড়া কতটা অভাব। এর থেকে ওরা কি শিখবে? ভবিষ্যতে ওরাও নিজেদের জীবনসঙ্গীর সাথে এমন আচরণই করবে। নুসরাত এবার রাগান্বিত গলায় বলল, একটা থাপ্পড় দিব তোকে। গালে একটা চড় পড়লেই ডিভোর্সের ভূত মাথা থেকে এমনিই নেবে যাবে। ঝামেলা কোন সংসারে হয় না? মারামারি পর্যন্ত হয়। আর কিসের তোদের বন্ডিং খারাপ? তোর আর নিবিড়ের বন্ডিং খারাপ এটা আমায় বিশ্বাস করতে হবে? দেখ মাথা গরম করিস না আমার। বাড়ি যা, নিবিড়কে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাক। এমনি সব ঠিক হয়ে যাবে। মোহিনী এবারে পাল্টা রাগান্বিত গলায় চিৎকার করে উঠে বলল, আমি তোর কাছে এসেছি সাহায্যের জন্য। সাহায্য করলে কর, নয়তো বল করতে পারবি না। তোর জ্ঞান শোনার মতন মানসিকতা আমার নেই। আমি আর নিবিড় একে অপরের জন্য সঠিক মানুষ না। বোঝ আমার কথাটা। একে অপরের সঙ্গে থেকে রোজ ঝগড়াঝাটি করার থেকে, একে অপরকে অসম্মান করার থেকে, কটু কথা শোনানোর থেকে সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো নুসরাত। এবারে যেন হাল ছেড়ে দিল নুসরাত। এই মেয়ের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে সেটা বুঝতে আর বাকি রইল না। তবে যে করেই হোক ওকে মোহনের মাথা ঠান্ডা করতেই হবে। এবারে নুসরাত শান্ত গলায় ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। তার আগে আমায় বল, নিবিড়ের এই বিষয়ে নিবিড়ের সাথে এই বিষয়ে আলোচনা করেছিস? নিবিড়ও কি এটাই চায়? জানি না। তুই ওর সাথে আলোচনা করিসনি? না। নুসরাত বিস্ময় ভরা কণ্ঠে বলল, সিরিয়াসলি মোহনী, তুই ওর সাথে কোনো আলোচনা না করে একা একা এই সিদ্ধান্ত নিচ্ছিস? ভাবতে পারছিস ওর কানে কথাটা গেলে ও কতটা কষ্ট পাবে? মোহনী তাচ্ছিল্য হেসে বলল, চিন্তা করিস না। ও এটাই চায়, শুধু বলতে পারছে না। ও মনে মনে এই কথাটাই ভাবছে। আমিও এটাই ভাবছিলাম। দুজনের মধ্যে শুধু পার্থক্য একটাই, ও কোনো পদক্ষেপ নিচ্ছে না, আমি নিচ্ছি। রাগে নুসরাতের মাথায় আগুন জ্বলছে ঠিকই, তবে মোহনের সামনে সেসব প্রকাশ করা যাবে না। কেননা এখন যদি নুসরাত রাগারাগি করে তাহলে মোহনী হয়তো ওর কাছ থেকে চলে যাবে। ডিভোর্স লয়ার তো আরো অনেক পেয়ে যাবে। সেসব হতে দেওয়া যাবে না। যে করেই হোক ওদের ডিভোর্সটা আটকাতেই হবে। লম্বা একটা শ্বাস টেনে বলল, ডিভোর্সের কারণ কি? কেন ডিভোর্স চাস ওর থেকে? ও কি পরকীয়া করছে? মোহনী তৎক্ষণাৎ উত্তরে বলল, কখনোই না। নিবিড় কেন পরকীয়া করতে যাবে? ও এমন ছেলে না। খবরদার নুসরাত, ওর চারিত্রিক বিষয়ে কোনো বাজে কথা তুই উল্লেখ করবি না। নুসরাত মাথা নাড়িয়ে মোহনীর কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, করব না। তাহলে আর কি সমস্যা হতে পারে?
ও তোর গায়ে হাত তুলে অকথ্য ভাষায় গালাগালি করে? মোহিনী এবার বিরক্তিকর গলায় বলল, কি যা তা বলছিস? আমার সামান্য হাত কেটে গেলেও নিবিড় অস্থির হয়ে যায়, আর ও আমার গায়ে হাত তুলবে? একটা ফুলের টোকাও অবধি লাগতে দেয় না। আর আমাদের মাঝে ঝগড়া হয় ঠিকই, কিন্তু ও কখনো আমায় গালাগালি করে না। এমন ছেলে নিবিড় না। তাহলে কি সমস্যা? তুই চাকরি করিস সেটা নিয়ে সমস্যা? তুই ক্যারিয়ারে ওর থেকে এগিয়ে যাচ্ছিস, এটা ওর পছন্দ হচ্ছে না? হিংসা করছে ও তোকে? নাকি তোর কোনো ছেলে কলিগের সাথে ও অযথা তোকে সন্দেহ করছে? নাকি তোরই কারোর সাথে সম্পর্ক চলছে? মোহনীর কথাটা এবারে খারাপ হয়ে গেছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নুসরাতকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, তুই একটা চড় খাবি আমার হাতে। নিবিড় ছাড়া কোনো পুরুষের কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না। আর নিবিড় আমার উন্নতি দেখে হিংসা করবে, এটা কখনোই সম্ভব না। ও সবসময় আমায় সাপোর্ট করেছে। আমি আজ যে পর্যায়ে এসেছি সেটা ওর জন্য। আমার ও আরও ও আমায় সন্দেহ করবে? হাসালি? ও আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। নুসরাতও এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাল্টা রাগান্বিত গলায় বলল, কোনো কিছুই যখন সমস্যা না, তাহলে ডিভোর্স চাইছিস কেন? মাথার তার কেটে গেছে? এই বয়সে এসে বিমূর্তি হয়েছে? টুকটাক কি না কি ঝগড়া হয়েছে, তার জন্য সোজা ডিভোর্স চাইতে চলে এলি? এই নিবিড়ের কোনো সমস্যা না, তোর কোনো সমস্যা? তোদের দুজনের পরিবার এত ভালো, এত সাপোর্টিভ, দুটো মিষ্টি বাচ্চা আছে তোদের, আর এত কিছু রেখে তুই ডিভোর্স চাইতে এসেছিস? সত্যি তোকে আমার কিছু বলার নেই মোহনী। তোর থেকে এই ইম্যাচিউরিটি আমি কখনোই আশা করিনি। আরে নিবিড় এই কথাটা শুনে কতটা কষ্ট পেতে পারে একবার ভাব। ছেলেটা এখানে এসে কান্নাকাটি জুড়ে দেবে। দমে গেল মোহনীর নুসরাতের কথাগুলো শুনে। সত্যিই তো ওর কাছে ডিভোর্স চাওয়ার কি আদৌ কোনো যৌক্তিক কারণ আছে? আছে কারণ, তবে সেটা যৌক্তিক কিনা জানে না। আজকাল আর দুজনের মধ্যে স্বাভাবিক কিছু নেই। ওদের মাঝে স্বাভাবিক কথাবার্তা হয় না, হলে ঝগড়া হয়, নয়তো কথাই হয় না। যে যার মতো নিজের জীবন চলছে। কেউ কারো খোঁজখবর নেয় না, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে না, ভালো-মন্দ কিছু বলে না। কার জীবনে কী সমস্যা, কে কার জীবনে কতটা উন্নতি করলো, এই নিয়ে আলোচনা হয় না। নিজেদেরকে দেওয়ার মতো দুজনের কাছে সময় নেই। দুজনের জীবনেই বিশাল ব্যস্ততা, নয়তো কথা বলার আগ্রহ নেই। আজকাল দুজনের মাঝে শুধু ঝগড়াই হয়। ঘরটা পর্যন্ত দুজনে বদলে নিয়েছে। ওদের ঝগড়া করার কোনো নির্দিষ্ট বিষয় থাকে না। এমনি এক বিষয় নিয়ে ঝগড়া করে। আজকাল দুজনের মাঝে স্বাভাবিক কথাবার্তাও যেন ঝগড়াই রূপ নেয়। এই কারণগুলো কি যথেষ্ট না ডিভোর্সের জন্য? প্রতিনিয়ত দুজন দুজনকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, নিজেদের সম্পর্ককে ছোট করছে। এর থেকে কি আলাদা থাকা ভালো না? মোহনীকে শান্ত হয়ে ভাবনার জগতে নিমগ্ন হয়ে যেতে দেখে নুসরাত ভাবল, বোধহয় একটু কাজ হয়েছে, আর এই সুযোগটাই ওকে কাজে লাগাতে হবে। মোহনীকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে শান্ত গলায় বোঝানোর ভঙ্গিতে বলল, শোন মোহনী, ডিভোর্স সব সমস্যার সমাধান না। অন্তত তোর আর নিবিড়ের সম্পর্কের ক্ষেত্রে তো কখনোই না। তোরা পারফেক্ট কাপল। তোদের দুজনকে দেখে আমরা শিখেছি কিভাবে একে অপরকে ভালোবাসতে হয়। দেখ, আমি বলছি বাড়ি যা, মাথা ঠান্ডা কর। যা সমস্যা হয়েছে নিবিড়ের সাথে সামনাসামনি কথা বলে সেগুলো সমাধান করার চেষ্টা কর। নিজেদের জন্য না হলেও বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা কর। দীর্ঘ প্রায় আধা ঘণ্টা যাবৎ নুসরাত আরও বিভিন্ন অনেক কিছু বোঝালো মোহনীকে। অনেক কিছু বোঝানো শেষে মোহনী যেন একটু বুঝল। অন্তত সাময়িক সময়ের জন্য হলেও মাথা থেকে ডিভোর্সের ভূতটা নামল। নুসরাত মোহনীকে বুঝিয়ে বাড়ির পথে পাঠিয়ে দিল। মোহনী সেখানে থেকে চলে যেতে নুসরাত নিজের চেয়ার থেকে গিয়ে ভাবনার মাঝে পড়ে গেল যে কথাটা নিবিড়কে জানালো উচিত কিনা। নিবিড়কে যদি জানায় তাহলে ও কি ওদের সাহায্য হবে, নাকি সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে? এমনও তো হতে পারে, হয়তো ওদের মনের মধ্যে সম্পর্ক এতটাই বেশি দূরত্ব তৈরি হয়ে গিয়েছে যে এখন তৃতীয় ব্যক্তিকে ওদের মাঝে সব ঠিক করে দিতে হচ্ছে। বেশ অনেকটা সময় ধরে নুসরাত এসবই ভাবল।
হঠাৎ করে কেবিনের দরজায় কারো টোকা দেওয়ার আওয়াজ পেল। গলা উঁচিয়ে বলল, কাম ইন। আগন্তুককে দেখার উদ্দেশ্য দরজার দিকে তাকাতেই বিস্ময়ে নুসরাতের চোখ কপালে উঠে গেল। নিবিড় এসেছে, কিন্তু কেন? আজই কেন এলো? তাহলে কি মোহনীকে এখানে ঢুকতে দেখেছিল, নাকি বেরিয়ে যেতে দেখেছে, নাকি ওদের দুজনের মাঝে হওয়া কথাগুলো শুনে ফেলেছে? কিন্তু কি করে শুনবে? নিবিড় তো কখনো কেবিনে ছিল না। নুসরাতের এসব ভাবনার মাঝে ওর সামনের চেয়ারে টেনে বসে পড়ল নিবিড়। মাথা নিচু করে বসে আছে। চোখ মুখের ভাবভঙ্গি খুবই খারাপ, খুব ক্লান্ত লাগছে। দেখে মনে হচ্ছে বিষণ্ণতা একেবারে চেপে ধরেছে যেন নিবিড়কে। নুসরাত নিজেকে স্বাভাবিক করলো। নিবিড়কে এসব বলা যাবে না, ওকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। বেশ স্বাভাবিক ভঙ্গিতে একটু হেসে বলল, কি রে, হঠাৎ করে এখানে এলি যে? এতদিন পর বান্ধবীর কথা মনে পড়ল? মরলেও তো কবর পাবি না। নিবিড় মাথা তুলে নুসরাতের দিকে তাকিয়ে চোখে মুখে একরাশ বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বলল, তোর কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বেঁচে আছি? আমিই তো মরে গেছি। তুই খবর পেয়েছিস? তুই খবর নিয়েছিস যে আমাকে দোষারোপ করছিস? তোরা মেয়েরা এমন কেন রে? সবসময় শুধু ছেলেদের কেন সব সব বিষয়ে দোষারোপ করিস? একটু আমাদের দিকটাও বোঝার চেষ্টা কর। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল নুসরাত। সেই সাথে বুঝলো মোহনীর যেমন মন মানসিকতা ঠিক ছিল না, ঠিক একই অবস্থায় নিবিড়েরও। এই ছেলের মাথাও খারাপ হয়ে গেছে। কে জানে আবার কখন মোহনীর মতন ডিভোর্সের কথা শুরু করে দেয় কিনা। কি হয়েছে বলতো আমায়? তোকে এত চিন্তিত লাগছে কেন দেখতে? কোনো সমস্যা হয়েছে? নিবিড় জীবনের প্রতি একরাশ বিরক্তি আর হতাশা নিয়ে বলল, জীবনটাই এখন একটা সমস্যা। বেঁচে থাকাটা এখন একটা সমস্যা, সংসার আরো বড় সমস্যা। মোট কথা আমি জন্ম নিয়েছি কেন? আমার জন্ম নেওয়াটাই এখন একটা সমস্যা। নুসরাত কেন যেন মনে হচ্ছে নিবিড় যে কোনো সময় ডিভোর্সের প্রসঙ্গটা তুলবে। ওর হাবভাব দেখেই বুঝতে পারছে মোহনের মুখ চোখের অবস্থা ঠিক তেমনই ছিল। ওর কথা বলার ভঙ্গিও ঠিক এমনই ছিল। নুসরাত যথারীতি নিজের চেয়ার থেকে উঠে গিয়ে নিবিড়ের পাশের চেয়ারটায় বসে শান্ত গলায় ওকে প্রশ্ন করলো, কি হয়েছে আমায় বল? মোহনীকে নিয়ে আসতে পারতি তো। মোহনীর নামটা শুনতেই নিবিড় তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমায় একা পছন্দ হচ্ছে না। সবসময় সব জায়গায় মোহনীকে নিয়ে যেতেই হবে? মোহনীকেই তোদের সবার প্রাধান্য দিতে হবে? আমি কি মানুষ না? আমি একা এসেছি বলে তোর সমস্যা হচ্ছে? ঠিক আছে, সেটা বলে দে, আমি চলে যাচ্ছি। আর জীবনেও আসবো না। তোর এখানে আসার আগে মুস্তাকের কাছে গিয়েছিলাম মনটা ভালো করার জন্য। শালা শালা ওই ও বলে একা একা কেন এসেছি? মোহনীকে কেন আনিনি? আরে এত রেগে যাচ্ছিস কেন? আমি তো একটা স্বাভাবিক প্রশ্ন করেছি। কি হয়েছে তোর, সত্যি করে বলতো আমায়। মোহনীর উপর এত রেগে আছিস কেন? ঝগড়া করেছিস দুজনে? লম্বা কয়েকটা শ্বাস টানল নিবিড়। ডেস্কের ওপর কিছুক্ষণ মাথা এলিয়ে দিয়ে রাখলো। নুসরাত তাড়া দিল না। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর নিবিড় সোজা হয়ে নুসরাতের দিকে ঘুরে বসে বলল, তুই তো ডিভোর্স লইয়ার, আমার আর মোহনের ডিভোর্সের ব্যবস্থা কর। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি। ঠিক এই কথা শোনার অপেক্ষাতেই যেন নুসরাত ছিল। ওর অবাক হওয়ার উচিত কিনা ঠিক বুঝে উঠতে পারছে না। ওর মন বলছিল যে নিবিড় যে কোনো সময় এই কথাটা বলবে। আর ঠিকই তাই হলো। এদিকে নুসরাতকে চমকাতে না দেখে নিবিড় কেন যেন একটু সন্দেহ করলো ব্যাপারটা। ভ্রু কুঁচকে সন্দেহী গলায় বলল, চমকালি না যে? মোহনীর সাথে তোর কথা হয়েছে নাকি কয়েকদিনের মাঝে? দেন বাংলো নুসরাতের। তড়িঘড়ি করে বলল, না, ওর সাথে কথা হয়নি আমার। সেসব কথা বাদ দে। তার আগে তুই বল, এসব কি বলছিস? ডিভোর্স কোনো সমাধান নাকি নিবিড়? তুই তো মোহনীর সাথে এই বিষয়ে কোনো আলোচনাও করিসনি। এই খবর ওর কানে গেলে ওর ওপর দিয়ে কি ঝড় বয়ে যাবে বুঝতে পারছিস? নিবিড় সন্দেহের দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে বলল, তুই কি করে বুঝলি ওর সাথে আমি কোনো আলোচনা করিনি?
নুসরাত নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আরে ওর সাথে আলোচনা করলে ও নিশ্চয়ই আমাকে জানাতো। এত বড় একটা কবর তো লুকিয়ে রাখতো না। স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে নিল নিবিড় কথাটা। আবারও কেমন যেন উদাস হয়ে গিয়ে বিষণ্ণ গলায় বলল, আমাদের আলাদা হয়ে যাওয়াটাই বোধহয় উচিত। একসঙ্গে আমরা ভালো নেই। ১০টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। তবে শেষ কয়েকটা বছর একদমই ভালো কাটছে না। আমাদের মাঝে কিচ্ছু ঠিক নেই। আমরা আর একে অপরকে বুঝতে পারছি না। আমরা একে অপরের হাসির কারণ হয়ে থাকতে পারি না। এগুলো ডিভোর্স চাওয়ার কারণ? এগুলো কোনো যৌক্তিক কারণ বলতো তোর মনে হয়? নিবিড় একটু নিবিড় একটু ভাবনা চিন্তা করে বলল, আরও অনেক কারণ আছে। নুসরাত এবার কিঞ্চিৎ রাগান্বিত গলায় বলল, আর কি কারণ আছে? তুই পরকীয়া করিস, তোর বউয়ের পরকীয়া করে? কেন কেননা এটাই তো এখন ডিভোর্সের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। নিবিড় ঘৃণাভরা কণ্ঠে বলল, ছি, পরকীয়া আবার খেয়ে নাকি? ছি, পরকীয়া আবার কেউ করে নাকি? আর তোর সাহস কি করে হলো মোহিনীকে নিয়ে এ ধরনের কথা বলার? সেই কলেজ জীবন থেকে আমি ওর বাদে কারোর দিকে চোখ তুলেও তাকাই না প্রয়োজন ব্যতীত। তাহলে আর কি সমস্যা? তোকে ঠিকমতো তিন বেলা তিন বেলা রেঁধে খাওয়ায় না? তোর বাচ্চাদের যত্ন করে না? নাকি দিনরাত তোর মায়ের সাথে ঝগড়া করে? নাকি তোকে তোর পরিবারের সাথে যোগাযোগ করতে রাখতে দেয় না? নাকি তোর সামর্থ্যের বাইরে গিয়ে কিছু চায় যেগুলো তোকে ভালো থাকতে দিচ্ছে না? নিবিড় বিরক্তিকর কণ্ঠে বলল, কি যা তা বলছিস? তুই না ওর বান্ধবী? নিজের বান্ধবীর সম্পর্কে নোংরা নোংরা কথাগুলো বলতে একবারও তোর বিবেক বাজছে না? ও বাড়ি আর অফিস দুটোই সমানভাবে সামলায়। ওর মতন যত্ন করে সংসার করতে আমি আর অন্য কোনো মেয়েকে দেখিনি। আমার মাকেও দেখিনি। আর আমার মায়ের সাথে করবে ও ঝগড়া? আরে, ওরা দুজনে মিলে আমায় বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কি যে আবোল-তাবোল বলিস না! নুসরাত এবার বেশ জোরে নিবোড়ের বাহুতে একটা কিল বসিয়ে বলল, তাহলে কি জীবনে অশান্তি তৈরি করার জন্য ডিভোর্স চাইতে এসেছিস? ইচ্ছে তো করছে তাফড়িয়ে গাল লাল করে দিতে। বেরিয়ে যা তুই এখান থেকে। তোর মুখও দেখতে ইচ্ছে করছে না। যত সব আজগুবি বায়না নিয়ে চলে আসিস। আরে আমি ডিভোর্স লয়ার জন্য কি যখন তখন যে কোনো কারণে ডিভোর্স চাইতে চলে আসবি? মগের মুল্লুক, যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। একটু অপমানিতই বোধ হলো নিবিড়। না হয় একটু সাহায্য চাইতে এসেছিল, তাই বলে এইভাবে তাড়িয়ে দেবে? ওর কি কোনো মান-সম্মান নেই? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাল্টা রাগী গলায় বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। এত ভাব দেখাতে হবে না। সাহায্য চাইতে এসেছিলাম, করলি না তো ঠিক আছে। পৃথিবীতে আরো অনেক উকিল আছে, যত্ত সব। সঙ্গে সঙ্গে নুসরাত জিভে কামড় বসালো। বুঝলো ভুল করে ফেলেছে। এইভাবে বলাটা উচিত হয়নি। নিবিড় যেতে ধরল, তাড়াহুড়ো করে উঠে গিয়ে ওর হাতটা টেনে ধরে অপরাধী গলায় বলল, আচ্ছা সরি। চলে যাচ্ছিস কেন? আরে রাগের মাথায় বলে ফেলেছি। নিবিড় এক ঝটকায় নুসরাতের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, ছাড় তো। তোদের মেয়েমানুষকে নিয়ে এই এক ঝালা। কথাবার্তার কোনো লাইন নেই তোদের। যখন যা মুখে আসে তাই বলে দিস। সারাদিন শুধু তোরা ছেলেদের মাথার উপরে বসে নাচতে চাস। তোর মুখ দেখতেও ইচ্ছে করছে না আমার। নিবিড় এখন যতই অপমান করুক না কেন, তবুও নুসরাতের সে কথাগুলো ধরলে চলবে না। মোহিনীকে যেমন বুঝিয়ে বাড়ি পাঠিয়েছে, এ ছেলেকেও সেভাবেই বুঝিয়ে বাড়ি পাঠাতে হবে। শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। আর এভাবে বলবো না। কিন্তু আমার কথাটা শুনে যা। ডিভোর্সের ভূত মাথা থেকে নামিয়ে ফেল। নিশাত আর মাহির নিশাত আর মাহির কি হবে বলতো? ওরা দুজন এখনো ছোট। এই বয়সে যদি ওরা বাবা-মা আলাদা হয়ে যাস, ওদের উপরে কতটা বাজে প্রভাব পড়বে বুঝতে পারছিস? একসঙ্গে থেকেও ভালো প্রভাব পড়ছে না ওদের উপরে। বাড়িতে একসঙ্গে থাকলে সারাদিন মা-বাবাকে ঝগড়া করতেই দেখছে ওরা আজকাল। কি ভালো প্রভাব পড়বে এতে? তুই আমায় বল, ওরা কি শিখছে আমাদের থেকে? ভবিষ্যতে তো ওরাও নিজেদের জীবনসঙ্গীদের সাথে এভাবে ঝগড়া করবে, তাই না? একসঙ্গে থেকে যখন ভালো কিছু শিক্ষা দিতে পারছি না, তাহলে একসঙ্গে থেকে কি করব? এর থেকে আলাদা হয়ে যাওয়া ভালো।
নুসরাতের ভীষণ রাগ হচ্ছে। দুজনের কথার ধরন একই। কেউ কাউকে নিয়ে খারাপ কিছু বলতেও দেবে না। অথচ অথচ চলে এসেছে ডিভোর্স চাইতে। নুসরাত এই কথাটাই বুঝতে পারছে না হঠাৎ করে এদের মাথায় এই ভূতটা চাপালো কে? বেশ অনেকটা সময় ধরে নুসরাত নিবিড়কে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আর একটুও ভাবতে বলল। যাওয়ার আগে মোহনীর সঙ্গে আলোচনা করতে বলল এই ব্যাপার নিয়ে। কী ভেবে যেন নিবিড় চুপচাপ সায় জানিয়ে চলে গেল সেখান থেকে। নুসরাত পড়ে গেল এবারে মহা ঝামেলায়। কী করবে বুঝে উঠতে পারছে না। কাকে জানাবে সেটাও বুঝতে পারছে না। অবশেষে অনেক কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিল দুজনের পরিবারকে এ কথাটা জানানো দরকার। একমাত্র পরিবারই পারবে ওদের মাথা থেকে ডিভোর্সের ভূতটা নামাতে। নিবিড়ের বাড়ি ফিরতে আজ বেশ অনেক রাত হয়ে গেছে। রাত 11টা বাজছে। বাড়ি ফিরতে ইচ্ছে করছে না কেন যেন আজকাল। বাড়ি ফিরলে আবার কোনো না কোনো বিষয় নিয়ে মোহনের সাথে ঝামেলা হবেই হবে। আর এই বিষয়টাই তো নিবিড়ের একদম অপছন্দ। ও চায় না মোহনের সাথে ঝামেলা করতে। চায় না ওদের মাঝে দুটো কথা হোক। কিন্তু তবু কি থেকে যেন কিভাবে ঝগড়া হয়ে যায়। কখনো বড় কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় না। সব সময় ছোটখাটো বিষয় নিয়ে ওদের মাঝে ঝামেলা তৈরি হয়। অফিস থেকে বেরিয়েছিল সেই ৮টা নাগাদ। এই তিন এই ৩ ঘন্টা এদিক ওদিক হেঁটে কাটিয়ে দিয়েছে। বন্ধুদের সাথেও দেখা করতে যায়নি। কেননা ওদের দুজনের বন্ধুরা একই। ওদের সাথে দেখা করতে গেলে আবার সেই একই কথা বলবে, একে এনেছে, একা এসেছে, কেন মোহিনীকে নিয়ে আসেনি সঙ্গে করে। এত ঘোরাঘুরি শেষেও সেই বাড়িতে ফিরতেই হলো। কেননা আর কোনো উপায় নেই। সারাদিন যেখানেই থাকুক না কেন রাতটা তো বাড়িতে এসেই কাটাতে হবে। কলিং বেল বাজতেই মোহিনী এসে দরজা খুলে দিল। মোহিনীর মুখের দিকে তাকাতেই বুঝলো মোহিনী রেগে আছে। অমনি যেন নিবিড়ের মন মেজাজটা বিগড়ে গেল। কোনো কথাই হলো না দুজনের মাঝে। মোহিনী দরজা খুলে দিয়ে সামনে থেকে সরে দাঁড়াতেই নিবিড় ভিতরে এলো। মোহিনী দরজাটা বন্ধ করে দিল। নুসরাত বোঝানোর পর মোহিনী ভেবেছিল আজ নিবিড়ের সঙ্গে একটু আলোচনা করবে এই নিয়ে। ভুল বোঝাবুঝি এগুলো মেটানোর চেষ্টা করবে। তবে মাথাটা তো গরম হয়ে আছে। মোহিনী খোঁজ নিয়েছিল যে নিবিড় ৩ ঘন্টা আগে অফিস থেকে বেরিয়েছে। অফিস থেকে বাড়ি ফিরতে সময় লাগে আধ ঘন্টার মতো। বাকি ২.৫ ঘন্টা কোথায় কাটালো? বাড়িতে এসে বউ বাচ্চাকে কি একটু সময় দেওয়া যেত না? কেন একা একা সবসময় কাটাতে চায় নিবিড়? কেন সবসময় বউ বাচ্চার থেকে পালিয়ে থাকতে চায়? ওর এই পালিয়ে থাকা স্বভাবের জন্যই তো আজ সম্পর্কের মাঝে এতটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা মেটানো যাচ্ছে না। মৌনি খাবার টেবিলে অপেক্ষা করছে নিবিড়ের জন্য। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে অনেক আগে। আজকাল বেশিরভাগ দিনই এমন হয় নিবিড় বাড়ি ফেরার আগে ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। আবার অনেকদিন ছেলে মেয়ে ঘুম থেকে ওঠার আগেই নিবিড় অফিসে বেরিয়ে যায়। বাবার সাথে আজকাল তাদের দেখাই হয় না তেমন একটা। বেশ অনেকটা সময় মোহিনী অপেক্ষা করল খাবার টেবিলে বসে নিবিড়ের জন্য। তবে নিবিড় এলো না। শেষে বাধ্য হয়ে মোহিনী উঠে ঘরে গেল দেখার জন্য যে কি এমন রাজকার্য করছে নিবিড়। ঘরে গিয়ে মোহিনী নিবিড়কে কোথাও দেখতে পেল না। কোথায় গেল ছেলেটা? উড়ে গেল নাকি? পর মুহূর্তে মনে হলো ওদের দুজনের ঘর তো আলাদা। নিবিড় তো এই ঘরে মোহিনীর সঙ্গে থাকে না। মোহিনী তাচ্ছিল্য হেসে পাশের ঘরে নিবিড়কে ডাকার জন্য গিয়ে মোহিনী যে দৃশ্যটা দেখলো তাতে সর্বাঙ্গে যেন আগুন ধরে গেল। নিবিড় মশারি টানিয়ে কি সুন্দর শুয়ে থেকে ফোন চালাচ্ছে। মোহিনী ওর জন্য না খেয়ে অপেক্ষা করে বসে আছে। আর এই ছেলেটা হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়েছে। তার মানে নিশ্চয়ই বাইরে থেকে খেয়ে এসেছে। না হলে এই ছেলেটা তো না খেয়ে রাতে ঘুমোতে পারে না। পেটে খিদে থাকলে ওর ঘুমই হয় না। মোহনের ইচ্ছে করছে নুসরাতকে ডেকে এনে এ দৃশ্যটা দেখাতে। এরপরে নুসরাত কি বলে, কি করে বলতো ওকে সব ঠিক করে নিতে সেটাই দেখাতো। কিভাবে সংসারে আবার সব ঠিক হবে যখন সবকিছু এলোমেলো একেবারেই হয়ে গেছে। একজন চেষ্টা করলে তো আর কোনো কিছু ঠিক করা সম্ভব না। দুজনেই চেষ্টা করতে হবে। কিন্তু একজন তো একেবারে হাল ছেড়েই দিয়েছে।
তবে ঠিক তবে ঠিক হবেই বা কি করে? মোহনই বা কেন জোর করে ঠিক করতে যাবে? বাড়ি থেকে যে কে আসবে সেই কথাটা একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করে না? জানালে তো তোমার জন্য না খেয়ে অপেক্ষা করে থাকতাম না। আমিও মানুষ, সারাদিন খাটাখাটনি করে আসার পর আমারও খিদে পায়। মোহনীর কণ্ঠটা কানে যেতেই নিবিড় ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে দরজার কাছে দাঁড়ানো মোহনীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমায় তো আমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকতে বলিনি। আমারও সারাদিন খাটাখাটনি করে এসে তোমার এই তেরা কথাগুলো শুনতে ইচ্ছা হয় না। প্লিজ মোহনী, আমি ঝগড়া করতে চাইছি না। অযথা ঝগড়া করো না। তুমি ভালো থাকো, আমাকে ভালো থাকতে দাও। কি বলতে চাইছো? আমি তোমায় ভালো থাকতে দেই না? আমি তোমার খারাপ থাকার কারণ? নিবিড় এবার শোয়া থেকে উঠে বসে বিরক্তিকর গলায় বলল, সবসময় এত কথা কেন পেঁচাও তুমি? সব কথায় ধরতে হবে? আমি কি বলবো তুমি কি নিজেই প্রমাণ করে দিচ্ছ? তুমি আমার ভালো থাকার কারণ নাকি খারাপ থাকার কারণ? বোঝার চেষ্টা করো তো একটু একটু আমাকে। সারাদিন অফিসে কাজ করে বসের জারি খেয়ে ফেরার পর তোমার এত বক বক ভালো লাগে না? মোহনী পাল্টা রাগান্বিত গলায় বলল, চাকরি কি তুমি শুধু একাই করো? আমি করি না? আমাকে বসের হাতে ঝাড়ি খেতে হয় না? আমাকে বাইরে বসের ঝাড়ি খেতে হয়। বাড়িতে এসে সংসারে এত কাজও করতে হয়। তোমার বাচ্চাদেরকে সামলাতেও হয়। আবার রাতে তুমি বাড়ি ফেরার পর তোমার কথাও শুনতে হয়। আর তুমি এক সামান্য বসের ঝাড়ি খেয়ে এসে গরম দেখাচ্ছ? আমার জায়গায় থাকলে তো তোমার নেওয়াই যাবে না। লেগে গেল দুজনের মাঝে তুমুল ঝগড়া। এক কথা দুই কথা হতে হতে হাজার কথা উঠে গেল। প্রায় আধা ঘন্টার মতো দুজনের এমন তর্ক বিতর্ক শেষে মোহনী ঘরে চলে গেল কাঁদতে কাঁদতে। নিবিড় হাতে থাকা ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মোহনীকে কাঁদতে দেখেও এখন রাগ হয় নিবিড়ের। মনে হয় মোহনী তো তাও কাঁদতে পারে, নিবিড় তো কাঁদতেও পারে না। মোহিনী এই দুঃখ নিয়েই ঘুমিয়ে পড়ল যে আজ বাইরে থেকে কে এসে ওকে এতক্ষণ অযথা অপেক্ষা করিয়ে রাখলো, কষ্ট দিল, তারপরে আবার এতগুলো কথা শোনালো। এদিকে নিবিড় ওকে জানানোই হলো না যে আজও কিচ্ছু খেয়ে আসেনি নিবিড়, বরং এত অশান্তির কারণেই খাওয়ার ইচ্ছে মরে গেছে। দিনটা শুক্রবার। নিবিড় কিংবা মোহনে কারোরই অফিস নেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস মোহনীর। বিয়ের পর থেকেই সকাল সকাল ঘুম থেকে ওঠে ও। নিবিড় কাজে চলে যায়। খালি পেটে তো আর যেতে দেওয়া যায় না। খাইয়ে তারপরে পাঠিয়ে দিতে হয়। সেই থেকেই সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস। সেই অভ্যেসটা এখনো পর্যায়ে গিয়ে এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যে যতই ছুটির দিন হোক না কেন তবু আর ঘুমোতে পারে না। তবে নিবিড়ের আবার একটা বদ অভ্যাস, যতই জরুরি কাজই থাকুক না কেন সবার আগে ঘুম। প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে মোহিনী ওকে টেনে টেনে তুলতে হয়। সকালে ঘুম থেকে উঠে নিবিড় মোহিনীকে আর কিছু সাহায্য করবে? বাচ্চাদেরই বা দেখাশোনার কি দায়িত্ব নেবে? ওকে তৈরি করে অফিসে পাঠাতেই মোহিনীর অর্ধেকটা সময় চলে যায়। যদিও কয়েক বছর ধরে সবই পাল্টেছে। এখন এখন যে যার নিজের দায়িত্ব নিজে পালন করতে পারে। সকালে ঘুম থেকে উঠে মোহিনী নিবিড়কে ডাকলো না। সকাল ৯টা বেজে গেল। ছেলে মেয়ের স্কুল আজ বন্ধ। ওদের ঘুম থেকে উঠতে উঠতে ৯টা বেজে গেল। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসে বাবাকে দেখতে না পেয়ে সামনে মোহনীকে জিজ্ঞাসা করতেই থাকলো যে ওদের বাবা কোথায় গেছে। প্রথম কিছুক্ষণ মোহনী চুপ থাকলো, পরে বিরক্ত হয়ে বলে দিল যে পাশের ঘরে ঘুমিয়েছে। ব্যাপারটা ছেলে মেয়েদের সম্পূর্ণ অজ্ঞাত ছিল যে ওদের বাবা মা দুজনে দু ঘরে ঘুমোয়। নিবিড় অন্য ঘরে ঘুমিয়েছে দেখে ওদের ৮ বছরের ছেলে মাহি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞাসা করেই বসলো, বাবা ওই ঘরে? আম্মু তোমরা এই ঘরে ঘুমোও না এখন? তাহলে আমাদের আগের ঘরে আমি ঘুমাবো। মোহনী তখন ছেলে মেয়েদের জন্য প্লেটে খাবার বাড়ছে। ছেলের এমন কথা শুনে ওর কাজের হাতটা থেমে গেল। তড়িঘড়ি করে একটা অজুহাত বানিয়ে বলল,
আমাদের ঘরের ফ্যানটা নষ্ট হয়েছে তো, সেজন্য ওই ঘরে ঘুমিয়েছিলাম। তোকে এত প্রশ্ন করতে হবে না তো, খেয়ে নে চুপচাপ। খাবারটা ভালো মতো খাবারটা ভালো মানুষের মতো খেয়ে উদ্ধার করো আমায়। ছেলে আবার মায়ের বাধ্য, সেজন্য চুপচাপ খেতে বসলো। কিন্তু মেয়ে তো বাবাকে রেখে খেতে বসবে না। অন্যান্য দিন বাবাকে কাছেই পায় না, জানে আজ ছুটির দিন, বাবা বাড়িতে আছে। সেই জন্য ছুটে গেল বাবার পাশের ঘরের নিবিড়কে ডাকতে। নিবিড় তখনও গভীর ঘুমে তলিয়ে। রাতে মোহনের সাথে ঝগড়া করার কারণে বেশ অনেক রাত অবধি অস্থিরতায় কেটেছে। কয়েকবার ভেবেছে যে গিয়ে ঝগড়াটা মিটমাট করে নেবে, একটু কথা বলবে মোহিনীর সাথে। তবে আর যেতে পারেনি। কিছু তো একটা আটকে কিছু একটাতে আটকে ছিল। নিশাত দৌড়ে ঘরে গিয়ে মশারির ভেতর উঠে সামনে উম বাবা বাবা বলে ডাকলো। খুব অল্প সময়ের মাঝে নিবিড়ের ঘুম ভাঙল। এভাবে ডাকাডাকি করলে কি আর ঘুমানো যায়? তবে ভীষণ বিরক্ত হলো নিবিড়। এত সুন্দর একটা ঘুম কেউ ভাঙায়? তবে চোখ মেলে তাকিয়ে যখন মেয়ের মুখটা দেখলো, অমনি বিরক্তি ভাব হাওয়া হয়ে গেল। নিবিড়কে চোখ খুলতে দেখে নিশাত আলতো হেসে বলল, বাবা চলো খাবো, আম্মু অপেক্ষা করছে আমাদের জন্য। নিবিড় ঘুম জড়ানো গলায় বলল, আর একটু ঘুমিয়ে নি মা, তারপর যাই। নিশাত জেদ ধরে বলল, না না, আর ঘুমানো যাবে না, এক্ষুনি চলো, ক্ষুধা লেগেছে, চলো না বাবা, মা কিন্তু বকবে এবার। নিবিড় বুঝলো আর ঘুমানো সম্ভব না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসতে বসতে বলল, তোমার মায়ের তো কাজই শুধু আমাকে বাবাকে বকা। নিবিড় হাত মুখ ড্রয়িং রুমে এলো হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে এলো। নিশাত ততক্ষণে টেবিলে বসেছে। মোহনী ওকে খাইয়ে দিচ্ছে। নিবিড় দু চোখ এখন ঘুম যায়নি। মোহনী একবার আর চোখে তাকালো নিবিড়ের দিকে, সঙ্গে সঙ্গে আবার নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। নিবিড় চেয়ারে সবে বসতে ধরেছে, আর অমনি কলিং বেল বেজে উঠল। নিবিড়ের ইচ্ছে ছিল না গিয়ে দরজাটা খোলার, তবে যেহেতু মোহনীর নিষেধকে খাইয়ে দিচ্ছে, তাই এক প্রকার বাধ্য হয়ে গিয়ে দরজাটা খুলল। দরজাটা খুলে সামনে নিজের মা বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কপালে উঠে গেল। আরো অবাক হওয়ার বিষয় হলো, শুধু ওর মা বাবা একা না, একটু পরে দেখলো সিঁড়ি বেয়ে মোহনের মা বাবাও এসেছে। নিবিড় নিবিড় যে বিস্মিত গলায় কিছু বলতে যাবে, অমনি নিবিড়ের বাবা বখতিয়ার সাহেব টাস করে ছেলের গালে একটা চড় বসিয়ে দিলেন। শব্দটা মোহনীর কানে যেতেই চমকে উঠে দরজার দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলল, কি হলো নিবিড়, কে এসেছে? নিবিড় গালে হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেললো। একটু আগেও দু চোখে ভরপুর ঘুমের রেশ ছিল, একটু একটা চড় খেয়ে সেই ঘুম ছুটে পালালো। খেয়াল করলো ওর বাবা মা দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। না, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো চলবে না, জানতে তো হবে ওদের এই দৃষ্টির মানে। চোরটাই বা কেন মারলো সেটাও তো জানতে হবে। এই বয়সে এসে বাবার হাতে মার খাচ্ছে, এটা কি কম অসম্মানজনক ব্যাপার? বাবা, মারলে কেন? কি করেছি আমি? বলা নেই কোয়া নেই, হঠাৎ করে এসে চড় লাগিয়ে দিলে। বক্তিয়ার সাহেব হিংস্র গলায় গর্জে উঠে বললেন, তোমার মতন অপদার্থের জন্য একটা চড় অনেক কম। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে গেছি। কোন স্পর্ধায় তুমি আমাদের কারোর সাথে এই বিষয়ে কথা না আলোচনা না করে একা একা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? কে সাহস দিয়েছে তোমায়? তোমার মাথা দিয়ে কটা করে শিং গজিয়ে সেটাই আমি দেখতে এসেছি। নিজের শ্বশুরের কণ্ঠ পেতেই মোহনী আর সেখানে বসে থাকতে পারল না। তাড়াহুড়া করে হাত ধুয়ে দরজার দিকে এগিয়ে গেল। নিজের শ্বশুর শাশুড়ি আর মা বাবাকে একসঙ্গে দেখে মোহনীও চমকে উঠল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোমরা সবাই একসঙ্গে হঠাৎ? নিবিড়, তোমার কি হয়েছে? গালে হাত দিয়ে বসে আছো কেন? আরে, বাবা মেরেছে আমায়। দেখো না কিভাবে কি সব আজে বাজে কথা বলছে। আমার মাথা দিয়ে নাকি শিং গজিয়েছে। কিছুই তো বুঝতে পারছি না আমি। বখতিয়ার সাহেব ফের গর্জে উঠে বললেন, নাটক করছো এখন? আমি অবাক হচ্ছি তোমার স্পর্ধা দেখে।
এবার পাশ থেকে মোহনীর মা নার্গিস খানম ইশারায় নিজের মেয়েকে দেখিয়ে রাগান্বিত গলায় বললেন, শুধু নিবিড়কে কেন দোষারোপ করছেন ভাই? আমার মেয়ে তো নির্দোষ না। ও তো আমাদের কাউকে না জানিয়ে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। আমার জামাইকে তো আমি খুব ভালোভাবেই চিনি। ওর মতো ভদ্র ছেলে আমি আর দুটো দেখিনি। আমার মেয়েকে তো আমি খুব ভালোভাবেই চিনি। ওর যে কত রাগ সেসব আমি আমি জানি না নাকি? নিবিড় আর মোহনী দুজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এদিকে ওদের বাবা মা দরজায় দাঁড়িয়ে মৃদু তর্ক বিতর্ক চালাচ্ছে। মোহনীর বাবা মা বলছে নিবিড় নির্দোষ। ওদিকে নিবিড়ের মা বাবা বলছে মোহনী নির্দোষ। কিন্তু কি বিষয়ে ওদের দুজনকে দোষারোপ করা হচ্ছে, আবার দোষ বলেও দাবি করা হচ্ছে, সেটাই তো বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আছে নিবিড় আর মোহনী। ওদের সম্মুখে বসে আছে দুজনের বাবা মা। আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে মিতালি আর নাঈম। সম্পর্কে ওরা দুজন স্বামী স্ত্রী। নিবিড় আর মোহনীর সাথে ওদের দুটো দুটো করে সম্পর্ক। মিতালি সম্পর্কে মোহনীর বোন, আর আবার বিয়ে হয়েছে নিবিড় ভাইয়ের নাঈমের সঙ্গে। সেই হিসাবে এখন দুই ভাই বোন সম্পর্কে যা। ভিতরে ঘরে নিশাত আর মাহির সাথে মিতালি আর নাঈমের দুই ছেলে মেয়ে খেলছে। কেননা এখন গুরুতর আলোচনা মাঝে বাচ্চাদের না রাখাটাই ভালো। নিবিড় আর মোহনী এখনো জানে না ওদের অপরাধটা কি, কেন তাদের দুজনকে এভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সকলে মিলে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর নিবিড়ই আগে জিজ্ঞাসা করে উঠল, প্লিজ বলবে হয়েছেটা কি? আমার চিন্তা হচ্ছে আমরা কি করেছি। মোহনীর বাবা আকরাম চৌধুরী গম্ভীর গলায় বলে উঠলেন, তোমরা দুজনে নাকি একে অপর থেকে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। তোমরা নাকি আর একে অপরের সঙ্গে থাকতে পারছো না। এটা কি সত্যি? মোহনী আর নিবিড় দুজনেই চমকে ওঠে বিস্ময় ভরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। ওরা যে এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তো বাকি কারো জানার কথা ছিল না। ওরা দুজনেই তো নিজে দুজনকে বলেনি, তাহলে বাড়ির লোকজন কি করে জানলো? তবে কি নুসরাত খবর দিয়েছিল? তার থেকে বড় কথা, তার মানে ওরা দুজনেই নুসরাতের কাছে গিয়েছিল ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। তার মানে ওরা দুজনেই এটাই চায়। মনে মনে তৈরি হওয়ার প্রশ্নটা মোহনী আগে নিবিড়কে করলো, তুমি নুসরাতের কাছে গিয়েছিলে আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে? নিবিড় উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি নুসরাতের কাছে গিয়েছিলে এই ব্যাপারে কথা বলতে? প্রশ্নটা আগে আমি করেছি, এর উত্তরটা আগে আমার চাই। তুমি আগে প্রশ্ন করেছো জন্য তোমার আগেই উত্তর দিতে হবে তেমনটা না। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে তোমার প্রশ্নের উত্তর পাবে। বললাম তো আগে আমার প্রশ্নের উত্তর চাই। সব সময় তোমার কথাই চলবে নাকি নিবিড়? সব সময় তোমার কথা অনুযায়ীও সব চলবে না মোহনী। যা বলেছি সেটা চুপচাপ করে উত্তর দাও, তুমি গিয়েছিলে নুসরাতের কাছে? ওদের দুজনের তর্কাতর্কি দেখে বাড়ির লোকজন তাজ্জব বনে গেল। কতটা অবনতি হয়েছে তাদের দুজনের সম্পর্কে যে বাড়ির লোকজনের সামনে এভাবে তর্কাতর্কি করছে। পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বখতিয়ার সাহেব গর্জে উঠে দুজনকেই উদ্দেশ্য করে বললেন, থামবে তোমরা? সামনে সামনে বড়রা বসে আছে, ভুলে গেছো সেসব? নিবিড় কি হচ্ছে এসব? কেমন ভাবে তুমি মোহনীর সঙ্গে কথা বলছো? এত মানুষের সামনে স্ত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলতে কে শিখিয়েছে তোমায়? নিবিড় কিছু বলে ওঠার আগে পাশ থেকে আকরাম চৌধুরী বলে উঠলেন, নিবিড়ের একার দোষ দিয়ে তো কোনো লাভ নেই বখতিয়ার ভাই। আমার মেয়ের অধঃপতনও তো আমি খুব ভালোভাবেই দেখছি। মোহনী, এটা কেমন ভাবে তুমি নিবিড়ের সঙ্গে কথা বলছো? স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলা তোমাকে কে শিখিয়েছে? এত অপ্রাসঙ্গিক কথায় ভীষণ রাগ হলো মিতালি। বিরক্তিকর গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, এই শিক্ষাগুলো পরে দিলেও চলবে। যে উদ্দেশ্য আলোচনা উঠেছে সেটা আগে শেষ করবে প্লিজ। আপু, তুই বলতো তুই কেন ডিভোর্স চাইছিস? তুই ভাবলি কি করে ভাইয়েরটাকে ডিভোর্সের কথা? ওর দেখে আমি এটা অ্যাকসেপ্ট করিনি। মোহনী মিতালির দিকে তাকিয়ে মৃদু রাগী ভঙ্গিতে বলল, শুধু আমার একার দোষ দিচ্ছিস কেন? শুনলি না তোর ভাইয়াও গিয়েছিল ডিভোর্সের কথা বলতে? চট করে পাশ থেকে নিবিড় বলে উঠল,
এবার বুঝতে পারছি আমি কেন নুসরাত আমার কথাটা শুনে অবাক হয়নি। তার মানে আমার আগে তুমি গিয়েছিলে ওখানে, তাই না? তুমি আগে গিয়েছো কথাগুলো বলতে, আমি আগে যাইনি। দোষটা তোমার। মোহিনী তাচ্ছিল্য গলায় বলল, এমন ভাব করছো যে আমি গিয়েছিলাম জন্য তুমিও গিয়েছিলে। কে আগে গিয়েছিল সেটা ম্যাটার করে না। আমার কেউই জানতাম না যে আমরা একে অপরের সাথে ডিভোর্সের জন্য গিয়েছিলাম নুসরাতের কাছে। আগে যাওয়াটা বড় বিষয় না। আমরা দুজনেই গিয়েছিলাম, এটা এটাই বড়। থেমে গেল নিবিড়। অযৌক্তিক না মোহনীর কথাটা? মোহিনী আর নিবিড়কে বাড়ির লোকজনে মিলে ভীষণ বিভিন্ন প্রশ্ন করলো যে কেন ওরা ডিভোর্স চায়, কেন হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিল, দুটো বাচ্চার কথা কেন ভাবলো না। কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারলো না। আপাতত কারোরই এই বিষয় নিয়ে কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না। এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে দুজনের বাবাই থেমে গেল। নিবিড়ের মা সাজেদা বেগম নিজের বসার জায়গা থেকে উঠে এসে মোহনের পাশে বসলেন। মোহনের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কি সমস্যা মা, আমায় বলো। আমার ছেলের কোন দোষের কারণে তুই এই সিদ্ধান্ত নিতে চাইছিস? আমাদের বল। আমি শাসন করব আমার ছেলেকে। আমি তোকে চিনি। আমি জানি আমার ছেলে তোর কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই কোনো বড় কিছু হয়েছে, তার জন্য তুই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিস, তাই না? মোহিনীর কোনো উত্তর দিতে পারল না। চুপচাপ শুধু শুনে গেল। কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। এত মানুষের সামনে নিজেদের ব্যক্তিগত ঝামেলাগুলো তুলতেও অস্তুতি হচ্ছে। পাশ থেকে নিবিড় মৃদু রাগী গলায় ওর মাকে উদ্দেশ্য করে বলল, আমাকেও জিজ্ঞাসা করো না মা, আমার কি সমস্যা। আমার জন্য মোহনী গুরুত্বপূর্ণ, কিন্তু তাও আমি কেন এই সিদ্ধান্তটা নিলাম সেটা তো জানা দরকার তোমাদের, তাই না? সাজেদা বেগম শীতল দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, দুজনের কথাই শুনবো, আগে মোহনের কথা শুনতে দাও। তুমি চুপচাপ বসে থাকো। অনিচ্ছা সত্ত্বেও নিবিড় থেমে গেল। সাজেদা বেগম পুনরায় মোহনীকে উদ্দেশ্য করে বলল, কি হলো মা, বলো কি সমস্যা। আমি তোকে আমি তোকে কখনো ছেলের বউ হিসাবে দেখিনি। আমি তোকে মেয়ের মতনই ভালোবেসেছি। আমি জানি তুইও আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছিস। তারপরেও যদি আমাকে বলতে অস্তুতি হয়, তাহলে তোর নিজের মা আছে, বোন আছে, ওদেরকে বল। যদি কোনো সমস্যা হয় তার সমাধানও অবশ্যই আছে। তাই বলে আলাদা হয়ে যেতে হবে মা? তোর শ্বশুরের সঙ্গে আমার ৩৫ বছরের সংসার, কত ঝামেলা হয়েছে, কত রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছি, কতবার ভেবেছি একসঙ্গে থাকবো না, তাই বলে কি আলাদা হয়ে গেছি? আলাদা হয়ে যাওয়াটা সমাধান? তুই থাকতে পারবি নিবিড়কে ছাড়া? শেষের কথাটা শুনে মোহনের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। হুট করে মনে হলো পারবে না নিবিড়কে ছাড়া থাকতে। কিন্তু পরক্ষণে আবার মনে পড়ে গেল যে নিবিড়ও ডিভোর্স চায়। তার মানে ও থাকতে চায় না মোহনের সাথে। গাল বেয়ে গড়িয়ে পড়া জল তাড়াহুড়ো করে মোহনে মুছে নিয়ে বলল, শুধু আমি একা চাই না ডিভোর্স, নিবিড়ও চায়। ও আর আমার সঙ্গে থাকতে চায় না। যখন দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আর থাকতে পারবো না একসঙ্গে, এই নিয়ে কথা বলে কি হবে? যদি চাওয়াটা আমার একতরফা হতো, তাহলে না হয় বুঝতাম আমি ভুল করেছি। কিন্তু চাওয়াটা যখন দুজনেরই, তাহলে নিশ্চয়ই এটাই ঠিক। কথাটা বলে মোহিনী উঠে গেল সেখান থেকে। পেছন থেকে ওকে অনেক ডাকলো, তবে শুনল না। সাজেদা বেগম এবার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুমি বলো, তুমি কি বলতে চাও। নিবিড় কেন যেন এই কথাটাই মেনে নিতে পারছে না যে মোহনীও গিয়েছিল ডিভোর্সের জন্য। তার মানে মোহনীও ওর সঙ্গে থাকতে চায় না। মোহনীর সঙ্গে মোহনী ওর সঙ্গে খুশি না। সোফা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আমি আর আলাদা করে কি বলতে চাইবো? সবসময় যা চেয়েছি, এখনো তাই চাই। মোহিনী ভালো থাকুক, খুশি থাকুক। সে যদি আমার থেকে আলাদা থাকলে ভালো থাকে, তাহলে তাই থাকুক। ডিভোর্সের জন্য যখন ও গিয়েছিল, সবকিছু ও ভেবেচিন্তে নিশ্চয়ই গিয়েছিল। আমায় ছাড়া থাকতে পারবে বলেই নিশ্চয়ই গিয়েছিল। তাহলে এই নিয়ে কথা বলে কি হবে? সিদ্ধান্ত তো ও নিয়েই নিয়েছে। কথাটা বলে নিবিড়ও চলে গেল সেখান থেকে।
কি এক অদ্ভুত অশান্তি তৈরি হলো হঠাৎ করে সংসারে। নিবিড় আর মোহনী ডিভোর্সের কথা চিন্তা করছে, এই দিনটাও দেখতে হলো ওদের। কখনো কি কল্পনা করেছিল ওনারা যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে? কে জানে কি এমন ঝগড়া হয়েছে দুজনের মাঝে যে সরাসরি ব্যাপারটা তালাক অবধি পৌঁছে গেল। বিছানার উপর দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে বসে আছে মোহিনী। মিতালি বিরতিহীনভাবে ঘরের মাঝে পায়চারি করছে আর কী সব যেন বিড়বিড় করছে। বেশ অনেকক্ষণ চুপচাপ মিতালি এসব বকবক সহ্য করার পর অবশেষে মোহিনী আর সহ্য করতে পারল না। বিরক্তিকর গলায় বলে উঠল, চুপ করবি প্লিজ। নিবিড়ের হয়ে ওকালতি করলে ওর ঘরে চলে গিয়ে গিয়ে কর, আমার ঘরে দাঁড়িয়ে কেন বিড়বিড় করছিস? মিতালি জাঁচালো গলায় বলল, তুই আমায় বল তো তোদের দুজনের ঘরে কেন আলাদা? তোরা কি প্রেমিক প্রেমিকা যে ঘর আলাদা করেছিস? তোদের বিয়ের 10 বছর হয়ে যাচ্ছে আপু, এতদিনে এসে ঘর আলাদা করছিস? কি বাচ্চামো হচ্ছে এগুলা বলতো আমায়। নিবিড়কে গিয়ে জিজ্ঞাসা কর সেটা যে এগুলো কেমন ধরনের বাচ্চামো হচ্ছে। এটা আমাদের ঘর, আমি কি ঘর থেকে বেরিয়ে গিয়েছি? বেরিয়ে গিয়ে তোর আদরের ভাইয়া গিয়েছে, তোর আদরের ভাইয়া, ওকে গিয়ে কারণ জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করেছিলাম আমি ভাইয়াকে, কারণ বলেছে তুই নাকি বেরিয়ে যেতে বলেছিলি। মোহিনী তেতে উঠে বলল, আমি তো ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম, ও কি বেরিয়েছে? আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর ভাইয়া এখন আমার আর বাধ্য নেই, আমার কথা ওর এখন সহ্যই হয় না। তাহলে আবার এই কথাটা এত সিরিয়াসলি নিতে গেল কেন? রাগের মাথায় তো মানুষ কত কিছুই বলে। আমি তো এর আগেও ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছি, তখন তো বের হয়নি। এখন ওর উদ্দেশ্য আমার থেকে দূরত্ব তৈরি করা। আমাকে সহ্য করতে পারে না ও। সে জানে বেরিয়ে গেছে ঘর থেকে, বুঝতে পেরেছিস? ঘর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটে এলেন নাঈম। উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে মিতালি? মিতালি ইশারায় মোহনীকে দেখিয়ে রাগান্বিত গলায় বলল, আরে কি হয়েছে সেটা তুমি তোমার ভাবিকে জিজ্ঞাসা করো। ওরা দুজনে যে ঘর আলাদা করে নিয়েছে, এই ব্যাপারটা সমাধান বাবা মা কি করে করবে? বাবা মাকে বলবো কি করে এ কথাটা? ওদের ব্যাপার তো, ওদের বুঝে নিতে দাও। তুমি তুমি বা আবার তুমি বা আবার এটা নিয়ে কথা বলছো কিভাবে? আরে অদ্ভুত তো, আমরা কি এখানে নাটক দেখতে এসেছি না সমস্যা সমাধান করতে এসেছি? মানে তুমি বলতে চাইছো ওদের থেকে সব সমাধান কথাগুলো শুনে চুপচাপ আবার চলে যাব সমাধান না করে? অদ্ভুত মানুষ তুমি। দেখি সরো, তুমি তো সামনে থেকে, তোমায় দিয়ে কিচ্ছু হবে না। নাঈমকে পাশ কাটিয়ে মিতালি এগিয়ে গিয়ে মোহনের পাশে বসে ওর দিকে নিজের দৃষ্টি ঘুরিয়ে শান্ত গলায় বোঝানোর ভঙ্গিতে বলল, দেখো আপু, পাগলামি করিস না। হয়তো কোনো ঝামেলা হয়েছে, সেই জন্য ভাইয়া রাগ করে ঘর থেকে চলে গেছে। তুই এক কাজ কর, তুই ওই করে চলে যা। মোহিনী মিতালির কথায় তীব্র আপত্তি জানিয়ে বলল, কক্ষনো না। এই ঘর থেকে চলে গিয়েও ও আমায় অপমান করেছে, দূরত্বটা ও তৈরি করেছে, তাই সমাধান ওকেই করতে হবে। ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন, ও কোন সাহসে এই ঘর থেকে চলে গেল? আচ্ছা, আমি না হয় সে এক রাতের জন্য বলেছিলাম চলে যেতে, তাও তো রাগের মাথায় বলেছিলাম। ও তার পরের দিন থেকে কেন আবার ওই ঘরে থাকতে শুরু করলো? ও কেন তারপর থেকে পার্মানেন্টলি ওই ঘরে থাকা শুরু করলো বলতে পারিস আমায়? মিতালি কিছু বলে উঠতে ধরলে নাঈম ওকে থামিয়ে দিয়ে মোহনের কথায় সমর্থন জানিয়ে বলল, ভাবি একদম ঠিক ঠিক কথাই বলেছে মিতালি। রাগের মাথায় তো তুমিও আমায় মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যেতে বলো, আমিও তোমার ঘর থেকে বেরিয়ে যেতে বলি, কিন্তু কখনো কি আমরা গিয়েছি? ঘর থেকে তো চলে গিয়ে অন্যায়টা করেছে ভাইয়া। নাঈমের কথায় মিতালি মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, মানলাম অন্যায় ভাইয়াই করেছে। কিন্তু আপু তুই আমার কথা একটা আমাকে একটা কথা বল, তুই আর একবারও ভাইয়াকে বলেছিলি এই ঘরে আসার কথা? একবারও কি জিজ্ঞাসা করেছিলি কেন এখনো ওই ঘরেই থাকছে? করিসনি তো। এটা তো তোর ভুল। এখন তোরা দুজনেই যদি ভুলগুলো ধরে বসে থাকিস তাহলে কি চলবে বলতো? নিশাত আর মাহি সামনে আমায় জিজ্ঞাসা করছিল, কেন
কেন তোদের দুজনকে বাবা-মাকে বকা দিয়েছে? তোর ছেলে-মেয়ে আমাকে নালিশ করেছে যে তোরা নাকি সারাদিন শুধু ঝগড়া করিস। এই দিনও দেখতে হলো তুই আর ভাইয়া ঝগড়া করিস আর এই কথাটা শোনার জন্য আমি বেঁচে আছি? মোহিনী বেশ গা ছাড়া ভঙ্গিতে বলল, তোকে উম তোকে বেঁচে থাকতে বলেছে তোকে কে? যা ইচ্ছে কর। নিজের জীবনে অশান্তি নিয়ে বাঁচি না, এর মধ্যে আবার তুই তোর বাঁচা-মরা নিয়ে কথা তুলছিস। তোরা যা এখান থেকে, সবাই এক। তোরা কেউ আমায় বুঝিস না। নিবিড়ের পা ধোয়া জল খেয়েছিস তো? ওর কাছে গিয়ে বসে থাক। ওদের কারোর তোদের কারোরই প্রয়োজন নেই আমার। ও যখন আমার থেকে ডিভোর্স চায় তাহলে ডিভোর্সটা হবেই। মিতালি নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, যা ইচ্ছা তাই কর। কথাটা বলে গটগট করে চলে গেল মিতালি। ওর পিছনে পিছনে নাঈম গেল না। শুধু দরজাটা বন্ধ করে দিলে ওদের দুজনের কথাবার্তার মাঝে কেউ আসতে পারবে না। দরজাটা বন্ধ করে দিয়ে এসে নাঈম মোহনের পাশে বসলো। তৎক্ষণাৎ কিছু জিজ্ঞাসা করলো না। মোহনী বুঝতে পারছে নাঈম ওর সাথে কথা বলতে চাইছে। কিন্তু মোহনেরই যে মোহনীর মোহনীর যে এই নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। অসহায় গলায় নাঈমের দিকে তাকিয়ে বলল, প্লিজ নাঈম, এখন আমাকে কিছু জিজ্ঞাসা করবি না? আমার ভালো লাগছে না এখন এই নিয়ে কথা বলতে। কিছু জানার থাকলে তোর ভাইয়াকে গিয়ে জিজ্ঞাসা কর। জিজ্ঞেস করেছিলাম ভাইয়াকে। ভাইয়া বলল তোমার থেকে শুনে নিতে। তারপর বাবা-মা গিয়ে কথা শোনালো, রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও তো আজকাল পারেই ওই এক কাজ করতে। সংসারের প্রতি কোনো দায়বদ্ধতা নেই ওর। বউ-বাচ্চার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সকালে সূর্য উঠতে না উঠতে অফিসে বেরিয়ে যায়, আবার বাড়ি ফিরে মাঝরাতে। দুদিন পর ছেলে-মেয়ে নিজের বাবা-মার চেহারা ভুলে যাবে। আমি আমার স্বামীর চেহারা ভুলে যাব। ও আমায় পাগল করে দেবে। কথাটা বলে মোহনী আবারও দুহাতে নিজের মাথায় চুল খামচে ধরল। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। যেন একটা একটু চুলটা খামচে ধরলে হালকা একটু আরাম পাচ্ছে। নাঈম মোহনীর দিকে একটু এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল, শান্ত হও ভাবি। আমরা আছি তো তোমার পাশে। কিন্তু সমস্যাটা কি হয়েছে একটু বলবে আমায়? তুমি যদি কিছু না বলো তাহলে ভাইয়ার সাথে কি নিয়ে কথা বলবো বলো? মোহিনী একটা লম্বা শ্বাস টেনে অশ্রুসিক্ত নয়নে নায়েমের দিকে তাকিয়ে বলল, নিবিড় পাল্টে গেছে। ও ও আর আগের মতো নেই। ওর মাঝে আমি সেই পুরনো নিবিড়কে আর দেখতে পারছি না। হ্যাঁ, আমি বলছি না যে ও আমাকে ভালোবাসে না। ও আমাকে এখনো ভালোবাসে আমি জানি। কিন্তু ওর ভালোবাসায় আজকাল আমি কমতি খুঁজে পাই। ও সবসময় দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করে। ও সবসময় একা থাকার চেষ্টা করে। ও রোজ অফিস থেকে রাত ৮টায় বের হয়। ০.৫ ঘন্টার রাস্তা, ও বাড়ি ফিরতে ফিরতে ১১টা বা ১২টা পার হয়ে যায়। আমি জানি না ও কোন বন্ধুর সাথে আড্ডা দেয় না। আমি জানি ও কোনো বন্ধুর সাথে আড্ডা দেয় না। ও কোনো মেয়ে কলিগের সাথে কোথাও ঘুরতেও যায় না। তাহলে ও বাড়ি কেন ফেরে না? মানে ও তো এটাই এটাই দাঁড়ায় না ও তো এটাই দাঁড়ায় না যে আমি ওর কাছে অসহ্যকর হয়ে উঠছি। ও আমার সাথে সময় কাটাতে পছন্দ করছে না। আমার মুখ দেখতেও পছন্দ করছে না। তাহলে তুই বল আমি এই সংসার থেকে করবোটা কি? আমি কি শুধু ৩ বেলা রান্নার জন্য ওকে বিয়ে করেছি? আমি শুধু ওর উপর ছেলে-মেয়ের মানুষ করার জন্য ওকে বিয়ে করেছি? ওকে ভালোবাসি ওর ওকে ভালোবাসি ভালোবাসির জন্য ওর সঙ্গে সারাটা জীবন থাকতে, শান্তিতে কাটাতে বলে বিয়ে করেছি। এখন এখন সেই শান্তি আর কোথায় খুঁজে পাই না। হঠাৎ এমন হওয়ার কারণ কি? সেটা ও ভালো বলতে পারবে। ও আসলে একা একা থাকতে অভ্যাস হয়ে খারাপ অভ্যাস হয়ে গেছে। বেশি মানুষজন পছন্দ করে না, চেঁচামেচি পছন্দ করে না। বাচ্চারা কাঁদলে উল্টো আমাকে গরম দেখায়। আমি ওর এই ভিন্ন রূপটা সহ্য করতে পারছি না নাঈম। ও কেমন খিটখিটে স্বভাবের হয়ে গেছে। কথাটা বলে মোহিনী এবার একটু শব্দ করে কেঁদেই উঠল। নাঈম ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। তবে মোহিনীর কান্না থামল না। নাঈমের তখন নিজেরই কেমন অসহায় লাগছে। এদের সম্পর্কের ঝামেলাগুলো খুবই সাধারণ। কিন্তু সেই সমস্যার ঝামেলা যেন কেমন প্রকট হয়ে উঠেছে, যেগুলোর সমাধানে কোনো পথই খুঁজে পাওয়া যাচ্ছে না।
সকালে গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু তবুও নিবিড় বাড়ি ফিরল না। মোহনী মিতালিকে দিয়ে কয়েকবার কল করিয়েছে নিবিড়কে, তবে নিবিড়ের ফোনটা বন্ধ দেখাচ্ছে। দুপুর খেতে এলো না বাড়িতে। সকালে রাগারাগি করে বেরিয়ে গেছিল। কে জানে এখন কোথায় আছে। অফিসও তো আজ বন্ধ। চিন্তায় থাকতে না পেরে মোহনী ওদের কয়েকজন বন্ধুকেও কল করেছিল, যাদের কাছে নিবিড় যেতে পারে। তবে তাদের কারোর কাছেই কোনো যোগাযোগ করে বা তবে তাদের কারোর সাথেই কোনো যোগাযোগ করেনি নিবিড়। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, তখন মোহনের চিন্তা তরতর করে বাড়ল। এখন চিন্তা হচ্ছে, মাথার মধ্যে নানান ধরনের খারাপ চিন্তাও উকি দিচ্ছে। শুধু মনে হচ্ছে কোনো বিপদ না হয়ে যায় নিবিড়ের, কিংবা রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। পরিবারের লোকজনেরও যে চিন্তা হচ্ছে না তেমনটা না। তবে সবথেকে বেশি অস্থির মোহনটাকেই দেখা গেল। নার্গিস খানম তো মেয়ের উপরে ভীষণ রেগে আছেন। ওনার ধারণা মতে মোহনীর কারণেই নিবিড় বাড়ি ফেরেনি। মোহনীর যে অতিরিক্ত ক্যাচ করার স্বভাব আছে সেটা উনি খুব ভালোভাবেই জানেন। মোহনীকে অস্থির হয়ে ঘরের মাঝে পায়চারি করতে দেখে সাজেদা বেগম ওর দিকে এগিয়ে এসে মোহনীর কাঁধে হাত রাখল। মোহনী ওনার দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, কেন ওকে ওভাবে বলতে গিয়েছিলে মা? যা কথা শোনার আমিই শুনে নিতাম। ওকে কেন ওভাবে বলতে গিয়েছিলে? জানোই তো ওর মাথা গরম। কে জানে এখন কোথায় আছে, সারাদিন আদৌ কিছু খেয়েছে কিনা। আমি তো জানি ও এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু তবুও ও শান্তি ভেবে বাড়ি ফিরছে না। সাজেদা বেগম মোহনের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা করিস না মা, চলে আসবে। তাই একটু গিয়ে বসতো তুই একটু গিয়ে বসতো, নয়তো এখন তুই অসুস্থ হয়ে যাবি। আর নিবিড় যথেষ্ট বড় হয়েছে। এখন যদি ওকে নিয়ে এত চিন্তাগুলো করতে হয়, তাহলে আমি সত্যি কিছু বলার নেই। ওকে বাড়ি ফিরতে দে, তারপর আমি ওর সাথে কথা বলবো। মোহনী তড়িৎ গতিতে বলে উঠল, না মা, তুমি আর ওকে কিচ্ছু বলবে না। প্রয়োজন নেই আর কিছু বলার। তোমরা কেন বোঝাতে যা ব- তোমরা কেন বুঝতে পারছো না বলো তো, যে আমাদের দুজনের দেহলে ফিট রেখে গেছে বলেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তোমরা তো চাও আমরা যেন খুশি থাকি। তাহলে কেন বাধা দিচ্ছ? প্লিজ মা, তুমি নিবিড়কে আর কিচ্ছু বলবে না, কোনো বকাঝকা করবে না। না হলে দেখবে বাড়ি ফেরার পর আবারও সেই রাতেই বেরিয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেললেন শাহজাদা বেগম। উনি বুঝতে পারছেন না ওনার ছেলে ঠিক কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মোহনীর মতো মেয়েকে উনি কখনো হাতছাড়া করে মোহনীর মেয়েকে কেউ কখনো হাতছাড়া করে? এত ভালো স্ত্রী পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার? দুজনের মধ্যে এত ঝামেলা, কিন্তু তারপরে মোহনীর চিন্তা করছে নিবিড়কে নিয়ে সারাদিন খেয়েছে কিনা, এখন কোথায় আছে, আদৌ ঠিকঠাক করে আছে কিনা সেসব নিয়ে ভাবছে। আবার দুজনের আলাদা হতেও চাইছে। কি যে এক ঝামেলায় পড়েছেন এই দুটোকে নিয়ে। ঘড়িতে সময় তখন রাত ১২টার কাছাকাছি। মোহনী আর উপরে থাকতে না পেরে বাড়ির নিচে নেমে এসেছে। আজকাল তো বেশিরভাগ দিনই নিবিড় দেরিতে বাড়ি ফেরে। ভাবল ১২টা যেহেতু বেজে গেছে, আর বাইরে থাকবে না। আর নিবিড় এলে ১ সেকেন্ড দেরি না করে নিবিড়ের সাথে দেখা করা যাবে না। মোহনী শুধু একবার একটু নিজের চোখে দেখতে চায় যে নিবিড় ঠিক আছে, সুস্থ আছে। তাহলেই তো মোহনী একটু শান্তি পায়। অন্তত ফোনে যদি একটু নিবিড়ের কণ্ঠটা শুনতে পারত, ভালো লাগতো। কিন্তু অসভ্য বেয়াদব ছেলেটা ফোনটাও বন্ধ করে রেখেছে। রাখবেই তো, মোহনীকে কষ্ট দিয়ে তো এই ছেলে আজকাল পৈশাসিক আনন্দ পায়। নিবিড় হেঁটে হেঁটে বাড়ির পথ আসছিল। সারাদিন পুরো শহরটা হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে। কিছু খায়নি। না শরীরে ক্লান্তি আছে, না পেটে খিদে আছে। মনে তো শান্তি নেই। বাড়ির কাছাকাছি এসে দরজার সামনে মোহনীকে এভাবে অস্থির হয়ে পায়চারি করতে দেখে কপাল কুঁচকালো নিবিড়। এত রাতে মোহনী কেন বাড়ির নিচে পায়চারি করছে? কারো কাছে কারো কিছু কি হয়েছে নাকি? বিপদ হলো না তো? হতেও পারে। নিবিড় তো আর সংবাদ পাওয়ার মতো কোনো ব্যবস্থা রাখেনি। ফোনটাই বন্ধ করে রেখেছিল।
মোহনীর দিকে এগিয়ে এসে চিন্তিত গলায় জিজ্ঞাসা করলো, মোহনী, কি হয়েছে? তুমি এত রাতে নিচে কেন? নিবিড়ের কণ্ঠটা পেতে মোহনী তড়িৎ গতিতে তাকালো তার দিকে। এতক্ষণ বেশ শান্ত ছিল, যদিও চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তবে এবার নিবিড়কে দেখে নিজের কান্নাটা আর কোনো মতেই আটকাতে পারল না। ভুলে গেল ওদের মাঝে হওয়া সকালে সকল মনোমালিন্যের কথা। দুজনে যে শেষবার ঝগড়াঝাটি করে আলাদা হয়েছিল সেসবও ভুলে গেল। নিজেকে সামলাতেই পারল না মোহিনী। আশেপাশে মানুষজন আছে কিনা নেই সেদিকেও খেয়াল নেই। ফুঁফিয়ে কেঁদে উঠে দুহাতে শক্ত করে নিবিড়ের গলা জড়িয়ে ধরল। অনেকগুলো দিন পর মোহিনী আবার জড়িয়ে ধরল নিবিড়কে। নিবিড় একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। একেই তো হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরেছে, তার উপর আবার কাঁদছে। নিবিড়ের হিসাব মতো মোহিনী তো এখন ওকে জড়িয়ে ধরার কথা ছিল না, বরং দরজার কাছে দাঁড়িয়ে ঝগড়া শুরু করে দেওয়ার কথা ছিল, কিংবা পায়ের জুতা খুলে পেটানোর উচিত ছিল। তাহলে কাঁদছে কেন? তার মানে নিবিড় চলে যাওয়ার পর কি সব জ্বর মোহনের উপর দিয়ে বয়ে গেছে? দুই পক্ষ কি এলে মোহনকে গালাগালি করেছে? এদিকে মোহনী কেঁদিয়ে যাচ্ছে তো কেঁদিয়ে যাচ্ছে। কান্নার বেগ বাড়ছে, বাড়ছে, বাড়ছেই বই কমছে না। নিবিড় ওকে দুহাতে আগলে নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মোহনী? কাঁদছো কেন? বাড়ির লোক বেশি বকাবকি করেছে? মোহনীর কান্নার তোপে কোনো উত্তর দিতে পারল না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন আরো শক্ত হলো। নিবিড় আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলেছে? একবার আমায় বলো কে কি বলেছে, বাকিটা আমি দেখে নেব। মোহনী এবারও কোনো উত্তর দিতে পারল না। সিঁড়ির দিকে তাকাতেই নিবিড় দেখলো বাড়ির লোকজন নিচে নামছে। ওদের দিকে তাকিয়ে আগিয়ে আসতেই নিবিড় রাগান্বিত গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, কি করেছো তোমরা ওর সাথে? খুব বেশি দরকার ছিল ওকে বকাবকি করার? ভুলটা তো আমিও করেছিলাম। আমার অনুপস্থিতিতে শুধু ওকে জাড়ি মেরেছো কেন? আমাকে চড় মেরেছিলে যথেষ্ট ছিল না নাকি? আমি এ কথাও শুনে নিতাম। ওকে কেন বকতে গেছো? তোমরা জানো না আমি পছন্দ করি না এসব। আমার বউকে যা ইচ্ছা তাই আমি বলবো, তোমরা কেন বলবে? উপস্থিত প্রত্যেকে তাজ্জব বনে গেল নিবিড়ের কথা শুনে। ওরা মোহনীরকে বকেছে এই জন্য কাঁদছে ছেলেটা বলে কি? নিজের দোষ তো দেখতেই পায় না। মিতালি মৃদু রাগী কণ্ঠে বলে উঠল, তোমরা আমরা তোমার বউকে বকেছি জন্য কাঁদছে নাকি তোমার কোনো খোঁজখবর ছিল না অন্য জন্য কাঁদছে সেটা জিজ্ঞাসা করো তুমি তোমার বউকে। আমরা কেউ কিচ্ছু বলিনি তোমার বউকে। তোমার সারাদিন খোঁজ ছিল না, এজন্য ভয় পেয়ে গিয়েছে। নিবিড় মিতালিকে একটা ধমক দিয়ে বলল, তুই চুপ কর তো। নিশ্চয়ই তুই কিছু বলেছিস। তুই যে সব থেকে বেশি বলেছিস সেটা আমি খুব ভালোভাবেই জানি। খবরদার আমার বউকে আর কিছু বলবি না। আমাদের ঝামেলা মেটানোর প্রয়োজন নেই তোমাদের। তোমরা তোমরা আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। চুপচাপ যে যার বাড়ি ফিরে চলে যাও। মোহনী, ও কিছু উপরে চলো। কথাটা বলে নিবিড় মোহনীকে নিয়ে উপরে চলে গেল। বাড়ির লোকজন অসহায় মুখ করে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। এখন তো সত্যিই মনে হচ্ছে ওনারা ওদের ঝামেলা মেটাতে এসে ভুল করছেন। এই দুজন এখন আলাদা হবে না, একে অপরকে ছাড়া কয়েক ঘন্টা থাকতে পারে না, তারা নাকি আবার সারা জীবনের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা করছে। ব্যাপারটা পুরোই হাস্যকর। কাঁদতে কাঁদতে মোহিনী হেঁচকে উঠে গেছে। নিবিড় গ্লাসে করে পানি এনে মোহনীকে খাইয়ে দিল। তারপর আবার নিজে গিয়ে গ্লাসটা জায়গা মতো রেখে এলো। বাড়িঘর অগোছালো হয়ে থাকবে এই ব্যাপারটা মোহনীর পছন্দ না। প্রত্যেকটা জিনিস জায়গা মতো থাকা চাই। কোনো কোনায় এক বিন্দু ময়লা ময়লা মোহনীর অপছন্দ। সেজন্য নিবিড়ও সেভাবেই থাকতে থাকতে এখন সেই রকমই অভ্যেস হয়ে গেছে। গ্লাসটা রেখে এসে সোফায় বসা মোহনীর গায়ে পায়ের কাছে এসে হাঁটু গেড়ে বসে বলল, এবার থামো। আর কিচ্ছু বলবো না? আর কিছু বলবে না ওরা? মোহনী মাথা তুলে নিবিড়ের দিকে তাকিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, কোথায় ছিলে সারাদিন? শহরে ছিলাম। আর কোথায় যাব? বাড়ি ফিরোনি কেন? ইচ্ছে করছিল না?
ইচ্ছে করছিল না? কেন ইচ্ছা করছিল না? নিবিড় এবার বিরক্তিকর গলায় বলল, জানোই তো কেন ইচ্ছে করে না আজকাল বাড়ি ফিরতে। সারাক্ষণ শুধু তোমার সাথে ঝগড়া হয়। এত ঝগড়া করতে আমার ভালো লাগে না। তুমি তো আজকাল আর আমার সাথে স্বাভাবিক কোনো কথাবার্তা বলতেই পারো না। সবসময় ঝগড়া করতে হয়। মানে ঝগড়া না করলে আজকাল তোমার পেটের ভাতই হজম হয় না মোহনী। তুমি আমায় বোঝোই না। আর এই কারণেই আমি বাড়ি ফিরতে ইচ্ছে করে না। মুহূর্তের মাঝে মোহনীর মেজাজটা তুমুল বিগড়ে গেল। রাগান্বিত গলায় বলল, তাহলে ফিরতে গেছো কেন বাড়িতে? বাইরেই থাকতে, রাস্তায় রাস্তায় রাত কাটাতে। আমার মুখ যেহেতু দেখতে ইচ্ছে করে না, তাহলে তো বাড়ি ফিরে আসার কোনো প্রয়োজনই ছিল না। আর সারাক্ষণ আমিই শুধু ঝগড়া করি, তুমি কিছু করো না। কি প্রমাণ করতে চাইছো তুমি? খুব ভালো আর আমি খুব খারাপ? সংসারে যত অশান্তি সব আমার জন্য তৈরি হয়। নিবিড় জোর গলায় বলল, অবশ্যই তোমার জন্যই তৈরি হয়। এই যে এই যেমন এখন তুমি অশান্তি তৈরি করছো। আচ্ছা, মানলাম আমি না হয় একটা কথা বলে ফেলেছি। তুমি কি একটু চুপ থাকতে পারতে না? সবসময় কেন প্রতিউত্তর করতে হবে মোহিনী? তুমি তো আগে এমন ছিলে না। তুমি আগে যথেষ্ট ধৈর্যশীল ছিলে। তুমি এখন অনেক বদলে গেছো। বদলে তো তুমিও গেছো নিবিড়। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমি আগেও এভাবে প্রতিউত্তর করতাম। কিন্তু তখন তুমি আমাকে আশকারা দিতে। আর এখন বিরক্ত হও। যদি বিরক্ত হওয়ারই ছিল তাহলে কেন আমাকে আশকারা দিয়েছিলে? কেন আমার অভ্যাসটা খারাপ বানিয়েছো? আচ্ছা, মানলাম আমি খারাপ। তুমি তো ভালো। তাহলে তাহলে আমি একটা কথা বললে তুমি চুপ থাকতে পারো না? নিবিড় দুহাতে নিজের মাথায় চুল গামছে ধরে দাঁত কিরমিরিয়ে বলল, বাড়ি ফেরাটাই আমার ভুল হয়েছে। হয় আমার হয় আমার তোমাদের কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যাওয়া উচিত ছিল, নয়তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কোনো একটা ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া উচিত ছিল। মানে একেবারে কাহিনী খতম হয়ে যেত। রোজ রোজ এই অশান্তির মাঝে পড়তে হতো না। মোহিনী অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। নিবিড় বলা শেষের কয়েকটা কথায় খুব খারাপ লাগলো, খুব কষ্ট পেল। মোহিনী এতটাই বিরক্তিকর হয়ে গেছে যে নিবিড়ের জন্য এখন নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছে, নিরুদ্দেশ হয়ে যেতে চাইছে। এতটাই অসহ্যকর হয়ে উঠেছে নিবিড় ওর কাছে ওদের সংসার। অবিশ্বাস্য গলায় নিবিড়কে উদ্দেশ্য করে বলল, আমি তোমার কাছে এতটা বিরক্তিকর হয়ে উঠেছি নিবিড়? তাহলে ভালোবাসা আর একটুকুও নেই? নিবিড় নিজেই নিজের কপাল চাপড়ালো। বুঝাতে চাইলো কি আর মোহনী আর বুঝলো কি? কি বলতে চাইলো আর কি বলে ফেললো কি? কিছুক্ষণ নিজেই নিজের কপালে চাপড়ানো শেষে মোহনীর দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, লিসেন মোহনী, আমি এভাবে বলতে চাইনি। তুমি আমার জন্য বিরক্তকর না। আমি বোঝাতে চেয়েছি আমাদের মাঝে হতে থাকা এই ঝগড়াগুলো আমার কাছে বিরক্তিকর। রোজ রোজ নিবিড়কে নিবিড়কে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মোহনী হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, তাক নিবিড়, আর বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। ঝগড়া তো আমার সাথেই করো। তার মানে বিরক্তিকর আমি? অবশ্য আমি যদি বিরক্তিকর না হতাম তোমার জন্য, তাহলে কি ডিভোর্সের জন্য তুমি যেতে নুসরাতের কাছে? সেও তো তুমিও গিয়েছিলে। তার মানে আমিও তোমার কাছে বিরক্তিকর হয়ে উঠেছি? আমাদের সংসারটা তোমার কাছে বিরক্তিকর হয়ে উঠেছে। তার মানে তুমিও মুক্তি চাও আমার থেকে। বাড়ির লোকজন একটু ধীরে সুস্থে উপরে আসছিল ইচ্ছাকৃতভাবে। ভাবছিল একটু সময় দুজনে একসাথে থাকুক, একটু টুকটাক কথাবার্তা বলুক। তবে ওরা আন্দাজ করতে পারেনি যে নিবিড় আর মোহনের দেওয়ার সময়টা ওরা ভালো কাজে না লাগিয়ে ঝগড়া শুরু করে দেবে। উপরে এসে যখন দুজনের মাঝে এমন বাকবিতণ্ডা চলতে থাকতে দেখলো, সবাই তাজ্জব বনে গেল। দরজার কাছে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সকলে। ভিতরে এসে ওরা দুজনকে থামানোর চেষ্টা করলো। থেমেও গেল দুজনে। বড়রা মিলে বকাবকি করলো। চুপচাপ দুজনে মাথা পেতে বড়দের বকা শুনলো। তারপরে আর কি, দুজনে দুদিকে চলে গেল। দুজনের দু করে গিয়ে দরজা ঠাস করে বন্ধ করে দিল। ওরা ঠিক বুঝে উঠতে পারল না যে এতক্ষণে যাবৎ দুজনকে বুঝে লাভটা হলো কি। ফলাফল তো
শূন্য চলমান। তোমার নামে গল্প হোক। গল্পের প্রথম অংশ লেখনীতে খুশবু আক্তার। গল্প পড়ায় ভুলভ্রান্তি থাকতে পারে। এমন চমৎকার সব গল্প একমাত্র আমাদের চ্যানেলে পাবেন, আর কোথাও পাবেন না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এমন আমি আবারও বলতে চাই, এমন চমৎকার গল্প আর কোথাও কোনো চ্যানেলে পাবেন না। তাই আমাদের চ্যানেলটি সবসময় ফলো করুন। ভালো থাকুন। এই গল্পের পরবর্তী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।